আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ময়মনসিংহ অঞ্চলের 2024-এর ম্যাথ অলিম্পিয়াড। এই চ্যানেলে ম্যাথ অলিম্পিয়াডের যে বিগত বছর প্রশ্নগুলো রেগুলার এটা ভিডিও দেওয়া হচ্ছে তোমাদের প্রস্তুতির জন্য, যাতে তোমরা একটা দারুণ একটা পরীক্ষা দিতে পারো এবং পরীক্ষাতে ভালো একটা এনজয় করতে পারো। এই অঙ্কগুলো করলে আশা করি তোমাদের ম্যাথ অলিম্পিয়াডে দারুণ একটা প্রস্তুতি হবে। এরপর আমার এই চ্যানেলে আসবে হলো টপিকস ওয়াইজ ভিডিও। সাপোজ ঐকিক নিয়মের যত ধরনের ক্রিটিক্যাল অঙ্ক আসতে পারে ম্যাথ অলিম্পিয়াডে সবগুলো নিয়ে ডিসকাশন থাকবে। সাপোজ অনুপাতের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক এখানে থাকবে। সাপোজ ভগ্নাংশ, সাপোজ শতকরা, এই টাইপের যে টপিক ওয়াইজ সবগুলো ভিডিও কভার করা হবে তোমাদের ম্যাথ অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য। আশা করি তোমরা এই চ্যানেলের সাথে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে এই ভিডিওগুলো তোমাদের মিস না হয়। তোমাদের আসলে এই গণিতের জন্য কোনো টিচার লাগবে না, একদম নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা। প্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের জন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো ভিডিও বা কোনো অঙ্ক বা কোনো টপিক যদি তোমার প্রবলেম থাকে, তাহলে এই কমেন্টে জানাবা। প্লাস আমার এই চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বা মেসেজ দিয়ে জানাবা যে স্যার এই ভিডিওটা দরকার, এই টপিকগুলো বুঝি না, আমি এটা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, আমরা ওকে চলে যাই। 4টি কলার দাম 32 টাকা হলে 1 ডজন কলার দাম নির্ণয় করো। তো 4টি কলার দাম 32, একটি কলার দাম 8 টাকা, 1 ডজন কলার দাম 8 টাকা 96 টাকা। এটা করা লাগবে না। 30টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 40, 40টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 12 হলে মোট 70টি পূর্ণ সংখ্যার গড় কত? দেখো, 30টার গড় হলো 40, 40টার গড় 12। আমরা একটু করি, যদি সহজ অঙ্ক তারপর একটু করতেছি। 30টি ধনাত্মক, লেখাগুলো একটু সুন্দর করার চেষ্টা করতেছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়, বাট এটা আসলে খুবই কঠিন পেন ট্যাবে লেখা। 30টি ধনাত্মক সংখ্যার গড় ইকুয়াল টু 40। 30টি ধনাত্মক সংখ্যার সমষ্টি 40 গুণন 1200। অপর, এখানে লিখি 40টি ধনাত্মক সংখ্যার গড় ইকুয়াল টু 12। 40টি ধনাত্মক সংখ্যার সমষ্টি 12 গুণন 40 ইকুয়াল টু 4 গুণন 48, 480। তাহলে 70টি ধনাত্মক সংখ্যার সমষ্টি কত হবে? 1200 প্লাস 480 সমান 1680। যেহেতু এটা ম্যাথ অলিম্পিয়াডের অঙ্ক, সুতরাং এখানে ছোট ছোট ক্যালকুলেশন গুলো তোমরা একটু খুব দ্রুত করার চেষ্টা করবা, কারণ এটা তোমাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক উপকার হবে। সবসময় ক্যালকুলেটর ইউজ করবা না। 70টি ধনাত্মক সংখ্যার তাহলে গড় কত হবে? 1680 ভাগ 70 সমান কত হবে? একটু ইংরেজ করি, কত সুবিধা হবে। 70 এটা কাটা দিলে 7 গুণে 14, 428 ইকুয়াল টু 24। 24 হলো তার অ্যান্সার। নিলয় তার ব্যাগে 100টি পেন্সিল অথবা 120টি কলম রাখতে পারে। সে তার ব্যাগে 60টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি পেন্সিল রাখতে পারবে? নীলা তার ব্যাগে 60টি কলম রাখার পর সর্বোচ্চ কতটি পেন্সিল রাখতে পারবে? এখানে তার যে ব্যাগটা আছে, এখানে ব্যাগটা আছে, সেইখানে কি রাখতে পারে? 120টি কলম। 120টি কলম, 100টি পেন্সিল। 60টি কলম রাখার পর দেখো এখানে 120টি কলম রাখতে পারে। যদি পুরা ব্যাগের জায়গা যদি 120টি কলম সমান সমান হয়,
তাহলে 60টি কলম রাখার কারণে জায়গা কতটুকু দরকার কাভার হয়েছে? 50%। 50% কলম রাখছে। এই 50% সে কি রাখবে? পেন্সিল। এই পেন্সিল রাখবে। এখন পুরো জায়গাটা সমান সমান কি 100টি পেন্সিল। তাহলে 50% কয়টা পেন্সিল রাখতে পারবে? সিম্পল 50টি। যেহেতু পুরো জায়গাটা যদি পাইতো সে রাখতে পারতো 100টি পেন্সিল। এখন সে যেহেতু 50% জায়গা পাইছে তাহলে তার পেন্সিল ধরবে 50টি। এখন আমরা প্রশ্ন হলো অঙ্কটা কিভাবে করবো? একটু অঙ্কটা তো সাজাইতে হবে। সাজাই দিতেছি। 100 এভাবে লিখবো, 120টি কলমে ব্যাগের জায়গা লাগা সমান সম্পূর্ণ। তাহলে 60টি কলমে ব্যাগের জায়গা লাগে 120 অর্ধেক। তাহলে পুরো ব্যাগে পেন্সিল রাখা যায়, পেন্সিল রাখা যায় সমান সমান 100টি। তাহলে হাফ ব্যাগে পেন্সিল রাখা যাবে কয়টা? 100 মাইনাস হাফ সমান 50টি। এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। মজার অঙ্ক এটা। একটি রুমে 200টি বক্স এবং 30 জন মানুষ আছে। 200টি বক্স, এবং এটা অঙ্কন করা সম্ভব না, অনেক টাইম লাগবে, একটু বোঝার চেষ্টা করো। একটি রুমে 200টি বক্স এবং 30 জন মানুষ আছে। তারপর পর্যায়ক্রমে প্রথম ব্যক্তি প্রতিটি বক্সে একটি করে বল রাখে, প্রথম ব্যক্তি প্রতিটি বক্সে রাখে, দ্বিতীয় ব্যক্তি 2 নম্বর থেকে শুরু করে, 2 4 6, তৃতীয় ব্যক্তি 3 নম্বর থেকে শুরু করে। তাহলে এন তম ব্যক্তি এন এর সকল গুণিতকতম বক্সে রাখে। এন এর সকল গুণিতক, এখানে কিন্তু একটা ব্যাপার ভুল আছে, এখানে একটা 6 হবে, তোমরা এটা মিস্টেক করো না, ভুল আছে। কারণ এখানে বলাই আছে যে এন তম ব্যক্তি এন এর সকল গুণিতক, তার মানে এন এর সকল গুণিতকতম বক্স রাখে। এখন যে 5 নাম্বার ব্যক্তি যে বল রাখে তাহলে কি কোথায় রাখবে? 5-এ রাখবে, 10-এ রাখবে, 15-তে রাখবে, 20-এ রাখবে। হ্যাঁ, 4 নাম্বার ব্যক্তি যে বল রাখে কোথায় রাখবে? 4-এ রাখবে, মানে 4-এর গুণিতক গুলো আর কি। 8-এ রাখবে, 12-তে রাখবে, 16-তে রাখবে। এইভাবে কিন্তু এন তম ব্যক্তি কি রাখবে? 1n, 2n, 3n, 4n, 5n। এখন কথা হলো যে 64তম বক্সে কতটি বল থাকবে? এটা ক্রিটিক্যাল প্রশ্ন। 64তম বক্সটি কতটি বল থাকবে? আচ্ছা, 64তম কে কে আসবে এটাকে বের করি, যে কততম ব্যক্তি 64টা আসবে, মানে 64টির ভিতরে যে উৎপাদক গুলো আছে সেটা কাকে কাকে স্পর্শ করবে, তাহলে আমরা 64তম বক্সটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, 64 সমান উৎপাদক আমরা করি। এখানে এক একটা উৎপাদক, প্রথম ব্যক্তি 1 1 2 2 2 2 3 4 5 6, 64তম বক্সে যাবে, প্রথম ব্যক্তি তো যাবেই। তাহলে এখানে একটা বল পড়বে। দুই উৎপাদক, 2 নম্বর ব্যক্তি কিন্তু 2 4 6 8 10 এভাবে 32তম বারে যে কিন্তু 64তম বক্সে একটা বল ফেলবে, তার মানে 2টা বল পড়লো। 3 নম্বর ব্যক্তি কিন্তু 64তম বক্সে যাবে না, কারণ 3-এর উৎপাদক না 64, 3-এর গুণিতক না। এখানে কি বলছে? এন এর সকল গুণিতকতম, তাহলে 3-এর তো গুণিতক না 64, সে তার আগে 66তে যাবে এবং 63তে যাবে, কিন্তু 64তে সে যেতে পারবে না, কারণ সেটা গুণিতক না। 4 নাম্বার বলটা যাবে, 5 নাম্বার যাবে না। তারপর সরি, এখানে ক্রস হবে,
6 নাম্বার যাবে না, 7 নাম্বার যাবে না, 8 নাম্বার যাবে, 8 8 64। দেখো এখানে 9 নাম্বার যাবে না, 10 নাম্বার যাবে না, তারপরে এখানে 11 যাবে না, 11 তো যাওয়ার প্রশ্ন আসলে উত্তর দেখ না, 12 13 14 15 16, 16তম ব্যক্তি যাবে, কিন্তু এখানে কথা আছে 30 জন, হ্যাঁ 30তম ব্যক্তি, 1 2 3 4 5 16তম ব্যক্তি। এখানে সরি, এখানে একটা ভুল আছে, এখানে 3 নম্বর ব্যক্তি হবে না। আচ্ছা 16, এরপরে 17 18 19 20, 20 পর্যন্ত 20 21 22 23 শুরু করে এরপরে যাবে 32, 32 কিন্তু 30 জন মানুষই আছে, 32 তোমার যাওয়ার প্রশ্ন আসে না, তাহলে 32 হবে। কয়টা বল পড়লো চতুর্থ বক্স থেকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হতে 5টি বল। কয়টা মজার আছে না হতে? 5টি বল। আশা করি বুঝতে পেরেছো। পায়েলের বিয়েতে মরিচ বাতি এমন ভাবে সাজানো হলো যেন পরপর 2টি সবুজ বাতির ঠিক মাঝে 3টি লাল বাতি থাকে। যদি ওই বিয়েতে মোট 2026টি বাতি থাকে, লাল ও সবুজ মিলিয়ে, এবং 74তম বাতিটি সবুজ হয়, তাহলে সেখানে কতগুলো সবুজ বাতি থাকবে? এখানে কিন্তু 2টা শর্ত। নাম্বার 1, 2টি সবুজ বাতি মাঝে ঠিক 3টি লাল বাতি থাকে, তাহলে 2টা সবুজ বাতি, গ্রিন গ্রিন, 2টি সবুজ বাতি ঠিক মাঝখানে 3টি লাল বাতি থাকে। এই যে 2টা সবুজ বাতির মাঝে 3টা লাল বাতি, এইভাবে কিন্তু দেখো এইখানে এইভাবে কিন্তু আবার 3টা লাল বাতি যাবে, আবার 2টা সবুজ বাতি যাবে, কারণ 2টা সবুজ বাতির মাঝখানে 3টা লাল বাতি, এইভাবে কিন্তু তারা জ্বলতে থাকবে। যদি ওই বিয়ে বাড়িতে মোট 2026টি বাতি থাকে, তাহলে লাল সবুজ মিলিয়ে এবং 74টি বাতি সবুজ হয়, 74তম বাতিটি সবুজ হয়, তাহলে সেখানে সর্বোচ্চ কতটি সবুজ বাতি থাকবে? আচ্ছা আমরা এখানে অঙ্কটা করার চেষ্টা করি। আমরা যদি এইভাবে ধরি, দেখো এখানে 5টা বাতি নিলাম, প্রতি 5 বাতির মধ্যে কিন্তু প্রতি 5 বাতির মধ্যে 3টা বাতি রেড, 2টা বাতি সবুজ, আবার প্রতি 5 বাতির মধ্যে 2টা বাতি কিন্তু গ্রিন, 3টা বাতি রেড, এইভাবে কিন্তু যাচ্ছে, তাহলে 5 5 5 5 5 5 5 5 যাচ্ছে। এখানে 5 5 গেলে 74তম বাতির সবুজ আছে, 5 5 গেলে এখানে ধরো 14টা রাউন্ড গেল, 14টা রাউন্ড গেল, 14টি রাউন্ড, তাহলে 70 নাম্বার, এখানে 70 নাম্বার ধরে নিলে এটি 70 নাম্বার, তাহলে 71 নাম্বার, 72 73 74, ওকে। তাহলে 74 নাম্বার সবুজ তো আমার আসলো, সমস্যা নাই তো। এইভাবে কিন্তু আবার আসবে, আবার রাউন্ড করবে, হ্যাঁ। 74তম বাতি সবুজ হয়, তাহলে সেখানে সর্বোচ্চ কতটি সবুজ হয়ে থাকবে? এইভাবে তো মোট 2000 থাকবে। এখন এখানে 2026, দেখো এখানে তার মানে প্রতি রাউন্ডে 5টা করে বাতি যাচ্ছে, প্রতি রাউন্ডে 5টা করে বাতি যাচ্ছে, তাহলে টোটাল রাউন্ড কত হবে? 2025 ধরলাম, যেহেতু 26 5 দিয়ে ভাগ যাবে না, লাস্টের বাতিটা আমরা ধরে নিব, তাহলে 4 0 5, 405টা রাউন্ড হবে, হ্যাঁ।
405টা রাউন্ড হওয়ার পরে 405টা রাউন্ড হওয়ার পরে কি হবে? গ্রিন আসবে, একটা গ্রিন চলে আসবে, অটোমেটিক গ্রিন চলে, তাহলে গ্রিন। 405 রাউন্ডে এখানে কি বলছে? সবুজ। সবুজ হলো এখানে কয়টা? গ্রিন 2টা করে, যোগ 1, তাহলে 810 যোগ 1 সমান সমান 811টা সবুজ বাতি থাকবে। কারণ দেখো এখানে 2টি সবুজ বাতি, ঠিক মাঝখানে 3টি লাল বাতি, 2টি সবুজ বাতি 3টি লাল বাতি, এরকম করে কিন্তু টোটাল রাউন্ড গেছে। টোটাল রাউন্ড যাওয়ার পরে লাস্টে কিন্তু এখানে গিয়েই শেষ। এরকম একটা পর্যায়ে গিয়ে 74টা রাউন্ড যাওয়ার পরে রাউন্ড গিয়ে শেষ। এরপরে লাস্টে একটা গ্রিন বাতি রয়ে গেছে, সবুজ বাতি, সেখানে এই যে লাল ও সবুজ মিলিয়ে, এবং 74তম বাতিটা সবুজ আমরা দেখলামই। সেখানে সর্বোচ্চ কতগুলো সবুজ বাতি থাকবে? তাহলে সর্বোচ্চ 811টি সবুজ বাতি থাকবে। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাই। পূর্ণ সংখ্যক বাহু বিশিষ্ট একটা আয়তের কর্ণের দৈর্ঘ্য 5 একক। আয়ত, একটা আয়ত আঁকায় নেই, তাহলে সুবিধা হবে। কর্ণ আঁকায় নেই, এটাকে ফিল করা যায় না। এখানে পূর্ণ সংখ্যক বাহু বিশিষ্ট একটা আয়তের কর্ণের দৈর্ঘ্য 5 একক। এই যে কর্ণ, এগুলাকে কর্ণ বলে। এই যে এখানে এ বি সি ডি, এখানে এডি এসি এবং বিডি কর্ণ, এটার দৈর্ঘ্য হলো 5 একক। ওই আয়তের পরিসীমার সাথে 22 যোগ করলে একটি রম্বসের পরিসীমা পাওয়া যায়, যার উচ্চতা আয়তের ক্ষুদ্রতম বাহুর সমান। আচ্ছা, এখানে ওই আয়তের পরিসীমার সাথে এই আয়তের যে পরিসীমাটা, এখানে একটা কথা আছে, পূর্ণ সংখ্যক বাহু বিশিষ্ট একটি আয়তের, এটা কিন্তু পূর্ণ সংখ্যক বাহু বিশিষ্ট, তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য 5। এখানে আমরা কিন্তু সমকোণের ত্রিভুজের সূত্র অনুযায়ী এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাহলে কি হবে? বা এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মানে কি? 5 স্কয়ার। যেহেতু এগুলা বলছে পূর্ণ, এগুলা পূর্ণ সংখ্যক বাহু, তার মানে এটা হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আদারওয়াইজ কিন্তু এটা 5 স্কয়ার হওয়া পসিবল না, কারণ এটা 16, এটা 9 না হইলে এটা কখনোই 25 হবে না। অন্য কোনো ভাবে পূর্ণ সংখ্যা দিয়ে কিন্তু এটা 25 মেলানো সম্ভব না। তার মানে কি হবে? এবি সমান কি হবে? 3, বিসি সমান 4, তাহলে পরিসীমা হবে এখানে দুই পাশে 3 3 4 4, তার মানে 3 যোগ 4 3 4 7 14। এখন ওই আয়তের সাথে ওই আয়তের পরিসীমার সাথে 22 যোগ করলে রম্বসের পরিসীমা পাওয়া, তাহলে রম্বসের পরিসীমা কত হবে? রম্বসের যোগ 22 সমান 36। আচ্ছা, রম্বসকে আমরা চিনি, রম্বসটা আমরা একটু আঁকাই। এখানে রম্বস আঁকানো যাবে কিনা? হ্যাঁ, মনে হয় যাবে। আচ্ছা, মোরলেস এটাই রম্বস। আমরা এটাকে
আউটলাইন দেই, এটাকে ফিল 0 করে দেই, সরি ফিল দেই, নো ফিল, আউটলাইন দেই, আচ্ছা এটা দিলাম। এইটা হলো রম্বস, কারণ রম্বসে 4 বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়, আর কর্ণদ্বয় একটা একটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা এখানে হলো একটি রম্বসের পরিসীমা যার উচ্চতা আয়তের ক্ষুদ্রতম বাহুর সমান। তার মানে এখানে রম্বসের পরিসীমা যদি 4 বাহু সমান হয়, তাহলে রম্বসের একটা বাহু সমান কত হবে? তাহলে রম্বসের যেহেতু 4 বাহু সমান, রম্বসের এক বাহু সমান হবে, যেহেতু 4 বাহু সমান তাহলে 4 ভাগের 1 ভাগ হবে 9, তাহলে 9 একক হবে। এখানে 9 একক হবে, প্রত্যেকটা বাহু 9 একক। আচ্ছা একটু লিখে নেই তাহলে সুবিধা হবে বুঝতে। এটা 9, এটা 9, এটা 9, এটা 9। এখন বলছে উচ্চতা, যার উচ্চতা আয়তের ক্ষুদ্রতম বাহু সমান। আছে এখানে উচ্চতাটা করে নেই, আগে একটা কর্ণ আঁকায় নেই। কর্ণ উচ্চতা আঁকায় নেই, আরেকটা নিতে হবে। ধরে নিলাম এখানে সে ঠেকছে উচ্চতা। আচ্ছা এবার বাহুগুলো নাম দেই তাহলে সুবিধা হবে। এবিসিডি দেওয়া আছে, এবিসি আমরা ডি এফ দেখি, ডি ই এফ জি এইচ। এই যে কর্ণ ডাকলাম, এটা কিন্তু দুইটা সমান সমান ত্রিভুজে বিভক্ত করলো এই রম্বসকে। এখন এইখানে এই রম্বসটাকে আমরা চিন্তা করি, এই রম্বস চিন্তা করি, এখানে উচ্চতা কিন্তু দেওয়া আছে। কি বলছে? উচ্চতা হলো এটার ক্ষুদ্রতম বাহু সমান এই আয়তের, এই যে আয়তের ক্ষুদ্রতম বাহু সমান। আয়তের ক্ষুদ্রতম বাহু কত পাইছি আমরা? এই যে 3 পাইছি, এখানে 3 তিরিকটা নয়, এই যে 3 পাইলাম, এই যে 3, একটা পাইছি 3, এটা পাইছি 3, এটা পাইছি 4, তার মানে এটার উচ্চতা হলো 3। হ্যাঁ এটা কনফিউজ হওয়ার কারণ নাই, এটা 3, এটা 9, এটা 9, হ্যাঁ এটা চিত্র আসলে এভাবে আসছে, জাস্ট ক্যালকুলেশন কিন্তু এরকম আসবে না। আচ্ছা আমরা এখন এইটা এই ত্রিভুজটাকে যদি কল্পনা করি, ডিইএফ ত্রিভুজ, ডিএফ ত্রিভুজ যদি কল্পনা করি তাহলে আমাদের কি আসবে? জায়গাটা ক্লিয়ার করে নেই। ডিইএফ ত্রিভুজ, ডিএফ ত্রিভুজ আমরা কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন টিএফ গুণন ডিএইচ ইকুয়াল টু হাফ গুণন 9 ইন্টু 3। তাহলে কত হবে? 3 নং 27 বাই 2। তাহলে হাফ ত্রিভুজের ক্ষেত্রফল যদি 27/2 হয় তাহলে এইটা তাহলে পুরো ক্ষেত্রফল কত হবে? রম্বসের ক্ষেত্রফল কত হবে? ডি ই এফ জি ইকুয়াল টু 2 গুণন সমান সমান 27। এইটা রম্বসের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো। এটা কঠিন না, বাট একটু চিন্তা করতে হবে যে প্রথমত আমাদের এই যে আয়তের কর্ণ, এই কর্ণ থেকে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু এটা 5 স্কোয়ার এবং এটা পূর্ণ সংখ্যা বলছে, এটা 1 বা 2 হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ নাহলে পূর্ণ আসবে না। এটা মাস 3 হইতে হবে, এটা মাস 4 হইতে হবে। এখানে 3 4, এখানে যদি 4 3 পাই তাহলে টোটাল পরিসীমা পাইলাম। পরিসীমা পাইলে রম্বসের পরিসীমাটা পাইলাম। রম্বসের পরিসীমা পাইলে রম্বসের যেহেতু 4 বাহু সমান, তার মানে রম্বস থেকে একটা বাহু সমান পেলাম। এটা টোটাল পরিসীমা পেলাম 36। তার রম্বসের একটা হলো 9 9 9 9 9, 4 9 36। এটা যেহেতু 9 পাইছি, আর এইখানে হাইট পাইছি 3, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলানো যায়। এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, দুইটা ত্রিভুজ মিলিয়ে হলো সমান সমান, দুইটা ত্রিভুজ মিলিয়ে হলো রম্বস। তার মানে পুরো রম্বসের ক্ষেত্রফল হলো এটা ডাবল। যেটা ক্ষেত্রফল পেলাম এটা 27/2 ডাবল গুণন করলে, 2 দিয়ে গুণন করলে 27 একক। এইটা হলো টোটাল অঙ্কের সামারিটা। আশা করি বুঝতে পেরেছো। তোমার কাছে অসীম সংখ্যক অসীম সংখ্যক মানে অনেক 2 3 4 টাকার নোট রয়েছে। তোমাকে 12 টাকা মূল্যের একটি কলম কিনতে হবে। উক্ত নোটগুলো ব্যবহার করে 12 টাকাতে তুমি কত উপায়ে কলমটি কিনতে পারবে? ধরো একটা তোমাকে কলম কিনতে হবে, কয়টা কলম কিনবে এটা ঠিক নাই, তুমি যে যত ইচ্ছা তত কলম কিনতে হবে, যেহেতু তোমার কাছে অসীম টাকা টাকা আছে। তাহলে 12 টাকা দিয়ে তুমি কয়টা একটি কলম কিনবা? তোমাকে 12 টাকা মূল্যের একটি কলম কিনতে হবে। 12 টাকা মূল্যের একটি কলম কিনতে হবে, মানে কলম কিনবে একটা। তোমার কাছে 2 টাকা আছে, 3 টাকা আছে, 4 টাকা আছে, অসীম সংখ্যক আছে। এটা কত ভাবে তুমি কিনতে পারবা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, যদি 2 টাকা দিয়ে কলম কিনি, 2 টাকা দিয়ে কলম কিনি, তাহলে কত ভাবে কিনতে পারবো? 12 = 2 × 6, একভাবেই তো। 2 টাকা দিয়ে তো আর টাকা কমও দিতে পারবো না, বেশি দেবো, 12 টাকা দিতে হবে, 6টা নোট দিতে হবে, দ্যাটস ইট। অন, এটা একটা ওয়ে। একটা ওয়ে। যদি 3 টাকা দিয়ে কলম কিনি, তাহলে 12 তাহলে 4টা 3 টাকা নোট দিতে হবে, দ্যাটস ইট, তোমার বাউন্ডারি লাইন শেষ। যদি 4 টাকা দিয়ে কলম কিনি, তাহলে 12 তাহলে 3টা নোট দিতে হবে, তাহলে 3 ভাবে হইলো। আচ্ছা, এবার আসি আমরা ডাবল ডাবল নিব। যদি 2 ও 3 টাকা দিয়ে কলম কিনি, তাহলে 12 কি কি করা যাবে? দেখো, 12 করা যাবে, 3 টাকার একটা নোট দিলাম, না 3 টাকার 2টা নোট দিলাম, তাহলে 6 টাকা 2 টাকা 3টা নোট দিলাম একভাবে। আর আর কিভাবে করা যাবে? 3 টাকার 4টা নোট তো দিলামই এখানে। আর কিভাবে করা যাবে? 2 টাকার একটা নোট যদি দেই, 10 টাকা হবে না। 2টা নোট দিলে 4 8 হবে না। 3টা নোট তো দিলামই, 4টা নোট দিলে 4 2 8 4, হ্যাঁ একভাবে, এটা একভাবে করা যাবে, একভাবে কেনা যাবে। দেখো, আর কোনো উপায় নাই কিন্তু, হ্যাঁ। 2 ও 3, এবার 3 ও 4 যদি হয়, 3 ও 4 টাকা দিয়ে কলম কিনি, তাহলে 12 সমান কি করা যাবে? 3 ও 4, তার মানে 3 2 3 3 ও 4 টাকা দিয়ে কয়ভাবে কেনা যাবে? 3 যদি একটা নোট দেই থাকবে 9 টাকা, হবে না। 3 যদি 2টা নোট দেই 6 টাকা, আর 6 হবে না। 3 যদি 3টা নোট দেই 9 টাকা, আর 3 হবে না। তাহলে 3 ও 4 টাকা, 3 4 টাকা দিয়ে কোনোভাবেই কেনা পসিবল না। ক্যালকুলেশন করে দেখো, কারণ 3 একটা নোট দিলে 9 টাকা থাকে, 2টা নোট দিলে 6 টাকা থাকে, 3টা নোট দিলে 3 × 9 3 টাকা বাকি থাকে, 4 টাকা দিয়ে পরিশোধ করা দরকার, বেশি তো দেওয়া যাবে না। তাহলে এটা নো, এটা দেওয়া যাবে না। এরপর হলো 2 এবং 4 টাকা। 2 ও 4 টাকা দিয়ে কলম কিনি, 12 কিভাবে পরিশোধ করা যাবে?
2 টাকা দিয়ে দুইটা, 4 টাকা নোট দেওয়া লাগবে দুইটা। এছাড়া 2 টাকা নোট একটা দিলে, তিনটা দিলে 3 × 2 = 6, 4টা দিলে 4 × 2 = 8। হ্যাঁ, এটা 2 টাকা নোট 4টা দেওয়া যাবে, আর 4 টাকা নোট একটা দেওয়া যাবে। আর কোনোভাবে পসিবল কি? না, আর কোনোভাবে পসিবল না। তাহলে এখানে হইলো 5, এখানে হইলো 6, টোটাল। অতএব 6 উপায়ে কলম কেনা যাবে, 6 উপায়ে কলম কেনা যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার একটা বৃত্ত এবং চতুর্ভুজের অঙ্ক। চিত্রে একটি বৃত্তটির প্রদত্ত চিত্রে বৃত্তটির কেন্দ্র OC = 4, OC = 4, এটা হলো 4, মানে ব্যাসার্ধ হলো 4, এবং BAC কোণ সমান 30°, BAC কোণ সমান 30°। ABC কোণ একটি সমকোণী ত্রিভুজ, এটা হলো টোটাল 90°। যদি ABC ত্রিভুজের পরিসীমাকে এই টোটাল পরিসীমাকে A+4 × √B আকারে লেখা যায়, তাহলে A+B এর মান কত? আচ্ছা, প্রথমে আমরা এসির মানটা বের করে নিই। এসির মান কত? এখানে যেহেতু একটি কেন্দ্র, এটা হলো একটা ব্যাসার্ধ 4, তাহলে এটাও একটা ব্যাসার্ধ 4, দুইটা 4। এসি ইকুয়াল টু 4 × 2 = 8। বিএসসি কোণ সমান সমান 30°, বিএসসি কোণ সমান 30°। তা আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন থিটা কি? সাইন 30°। লম্বকে লম্ব হলো এই, আমরা কি জানি? এই যে এই কোণের বিপরীত বাহু হইলো, সাথে যেটা থাকে এটা হলো ভূমি, আর বিপরীত পাশে যেটা থাকে এটা হলো লম্ব। তার মানে বিসি আর হলো এসি। তাহলে সাইন 30° মান হলো হাফ, এসির মান হলো 8, সরি বিসির মান নাই, বিসির মান বের করতে হবে, এসির মান হলো 8। অতএব বিসি ইকুয়াল টু হলো 4, বিসি সমান 4। তার মানে আমরা এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এখানে কি বলছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ, আর এসি হলো অতিভুজ। তার মানে এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। বিসির মান দেওয়া আছে, এবির মানটা আমরা বের করবো এখন। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হলো 4 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, বা এবি স্কোয়ার ইকুয়াল টু এবি 8 × 64 মাইনাস 16 সমান সমান 48 সমান সমান 16 ইন্টু 3। তাহলে এবি ইকুয়াল টু, এটাকে রুট করলে 16 রুট করলে 4, এটা √3। এ প্লাস বি, এখানে এবিসির পরিসীমা। তাহলে এবিসি ত্রিভুজের পরিসীমা কত? এবিসি ত্রিভুজের
তিনটা বড় যোগফল আমরা কি পাইলাম? এস ইকুয়াল টু পেলাম 8, এ বি ইকুয়াল টু পেলাম 4:√3, আর বি সি ইকুয়াল টু পাইলাম 4, 12 প্লাস 4:√3। তাহলে প্রশ্ন মতে এ প্লাস এই আকারে এটা পরিসীমা লেখা যায় 12 প্লাস 4:√3, এই আকারে লেখা যায়, মানে এর মান 12, বির মান 4। অতএব এ সমান 12, বি সমান 4। তাহলে এ প্লাস বি সমান 12 প্লাস 4 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা শেষ হলো, এরপরে আরো অঙ্ক আসবে, তোমরা সাবস্ক্রাইব করে রাখবা যাতে এই অঙ্কগুলো তোমাদের মিস না হয়, তোমাদের প্রস্তুতির জন্য ভালো হয়। থ্যাংক ইউ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।